নতুন রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় কারা এই প্রসঙ্গটি নিয়ে এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন আমার ডান পাশে রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং তার পাশে রয়েছেন রাশেদ খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। রাশেদ খান, আপনাকে অভিনন্দন। আপনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সম্প্রতি যুক্ত হয়েছেন। নিশ্চয়ই আপনি আরো এই যে কারা কারা নতুন রাষ্ট্রপতির আলোচনায় নাম থাকছে বা থাকছে না এই ব্যাপারে আপনি আরো ভালো বলতে পারবেন। এই জন্য আপনাকে দিয়েই আলোচনাটা শুরু করতে চাই যে অবশেষে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন শাহাবুদ্দিন চুপ্পু। এখন যেটা বলা হচ্ছে যে বিএনপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তেই নির্ভর করছে কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। এ ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে বা আপনি আসলে কতটুকু ওয়াকিবহাল? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং তিনি আসলে সংবিধান মেনে পদত্যাগ করতেই পারেন। দেখেন, তাকে নিয়ে অস্বস্তি ছিল সবারই, জনগণের ছিল, এমনকি বিএনপিরও ছিল, অন্যান্য দলের ছিল। তবে ভুলটা আমাদের হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার 8 আগস্ট তাকে মেনে তার হাতে শপথ নিয়েছিল সংবিধান মেনে, যে কারণে পরবর্তীতে যে সময় সংবিধান বাতিলের প্রশ্ন আসলো, জামাত ইসলাম এনসিপি আন্দোলন করলো, তখন জনগণ বলল যে আপনারা তো এই সংবিধান মেনেই শপথ নিয়েছেন, সুতরাং আপনারা 6 মাস পরে 1 বছর পরে এসে বলছেন যে এই সংবিধান ভালো না। ভালো যদি না হয় তাহলে শপথ কেন নিলেন এই সংবিধান মেনে? আচ্ছা, মানে আমি কেন বললাম যে আসলে এনসিপি এবং জামাত ইসলাম, কারণ ওই সরকারটা ছিল মূলত এনসিপি এবং জামাতের সরকার এবং তাদের মদতপুষ্ট সরকার বলা যায়। এবং এই যে চুপ্পু সাহেব, তাকে নিয়ে তো আসলে বিতর্ক শেষ নাই। তাকে তো মানে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বললে পাপ হবে, সেটা আসলে বলা সম্ভবপর নয়। যদিও তিনি নিজেকে বাঁচানোর জন্য অনেক কথা বলেছেন, বাধ্য হয়েই বলেছেন, কারণ তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় যেভাবে আসলে মানে জাতির সামনে হাজির হয়েছেন, কখনো কখনো বলেছেন যে আমি কয়েকবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মানে পাশে সালাম করতে গেছি, তিনি আসলে কখনো আমার আসলে সালামটা গ্রহণ করেননি। তো এই কথা আসলে একজন রাষ্ট্রপতি বলতে পারেন না, আসলে কতটা মেরুদণ্ডহীন হলে তিনি আসলে এই কথা বলেন। তো যাই হোক, তারপরেও যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট তাকে মেনে নিল, সুতরাং বিএনপি বা আমাদের আসলে করার কিছু ছিল না, বা জনগণের করার কিছু ছিল না। দেখেন, যে প্রবলেমটা হতে পারতো যে নির্বাচন নিয়ে একটি চক্রান্ত ছিল এবং এই চক্রান্তের যে গমর, সেটি আসলে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তিনি নিজেই ফাঁস করেছেন যে ডিপ স্টেটের পক্ষ থেকে বলা হয়েছিল আপনারা শেখ হাসিনার মেয়াদকালীন সময় পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকেন। তা আমরা ক্ষমতায় থাকি না, এই কথা আসিফ মাহমুদ নিজেই বলেছিল। এখন যেহেতু নির্বাচনের চক্রান্ত ছিল, সুতরাং শাহাবুদ্দিন সাহেব তো শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করলো, এরপরে ইন্টারিম গভর্নমেন্টকে শপথ পাঠ করালো, সংবিধানকে অক্ষুণ্ণ রাখলো। মনে করেন যে ওই সময় যে আন্দোলনটা শুরু হয়েছিল, যদি জামাতি কোনো রাষ্ট্রপতি তিনি আসলে ওই পদে আসীন হতেন ইন্টারিমের সময়ে, তাহলে কি আজকের বাংলাদেশে কোনো নির্বাচন হতো? যেখানে জামাতের স্লোগানই ছিল যে সংস্কারের আগে, মানে কথিত সংস্কার, সেই সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, মূলত 5 বছর ক্ষমতায় থাকতে হবে, এইটাই হলো কথিত সংস্কার। তো ওই জামাতি রাষ্ট্রপতি তো বাংলাদেশে নির্বাচন দিত না, হয়তো জামাত এবং এনসিপিকে ক্ষমতায় বসানোর জন্য যত ধরনের মেকানিজম করা দরকার সেটাই করত। এখন এই সেন্সগুলো তো আসলে বিএনপির আছে, যে কারণে বিএনপি ওই সময় সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যেতে পারে, যে কারণে বিএনপি বলেছিল যে আপনারা তো এই রাষ্ট্রপতিকে মেনেছেন, আপনারা এই সংবিধানকে মেনেই শপথ নিয়েছেন, আমরা তো বলি নাই আপনারা এই রাষ্ট্রপতিকে মেনে নেন, আমরা তো বলি নাই যে এই সংবিধানকে আপনারা মেনে নেন। একটি গণ অভ্যুত্থানের পরে জনগণের আকাঙ্ক্ষা ছিল একটি সংশোধিত সংবিধান, যে সংবিধান হাসিনা যেভাবে কাটা ছেঁড়া করেছিল। আমি এই জন্যই বললাম যে একটি সংশোধিত সংবিধান সবার সাথে মতামত আলোচনার ভিত্তিতে। তো যাই হোক, সেটি আসলে ওই সময় তারা
এক ধরনের ব্যাহত করেছে নিজেদের লোভের কারণে। লোভটা আসলে সংবরণ করতে পারে নাই যে কত দ্রুত শপথ নেওয়া যায় আর কত দ্রুত আসলে ওই মন্ত্রিত্বের চেয়ারে বসা যায়। তাদের লোভের কারণেই মূলত সংবিধানও মানে বলা যায় অক্ষত থাকলো এবং রাষ্ট্রপতি বহাল থাকলো। আচ্ছা, আজকে যে রাষ্ট্রপতি পদত্যাগ করলো, দেখেন দল হিসেবে বিএনপি অতীতে ক্ষমতায় গিয়েছে, এদেশের অপোজিশন হিসেবে জাতিকে সাথে নিয়ে নেতৃত্ব দিয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাই না? বিএনপি জানে কখন কি করতে হয়। জামাতের যে হটকারিতা, জামাত যে সময় চেয়েছিল মানে রাষ্ট্রপতির পদত্যাগ, ওই সময় যদি বিএনপি সায় দিত তাহলে বাংলাদেশে কোনো নির্বাচন হতো না। সুতরাং এখন রাষ্ট্রের যথেষ্ট আমার কাছে মনে হয় যে রাষ্ট্র কন্ট্রোলের মধ্যে রয়েছে বা একটা ভারসাম্যপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এখন এই রাষ্ট্র থেকে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে, যেহেতু নির্বাচিত সরকার, এমন কোনো চক্রান্ত তার পক্ষে আসলে করার সুযোগ ছিল না, কারণ জাতীয় সংসদে যারা আছে জনগণের ভোটে নির্বাচিত। মানে আমি কেন বলছি, দেখেন ডেইলি স্টারে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি শেখ হাসিনার সাথে কথা বলেছেন। আমি পরবর্তীতে এটি আসলে জানার চেষ্টা করেছি, আমি এর কোনো হদিস পাইনি। তবে জনগণের মনের মধ্যে এক ধরনের সন্দেহ ছড়িয়ে পড়েছে। এখন এই সন্দেহ ছড়িয়ে পড়ার পরে বিএনপি আসলে আর সমর্থন দিতে পারে না এই রাষ্ট্রপতিকে, কারণ শেখ হাসিনা, আমি এইটা একটু শেষ করব, শেখ হাসিনা ইতিমধ্যে সে বলেছে যে আমি ডিসেম্বরে আসতেছি। তো সব মিলিয়ে আসলে এটা আসলে এড়িয়ে যাওয়া যাচ্ছে না যে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির কথা হয়নি, আবার এটাও শিওর করে বলা যাচ্ছে না যে কথা হয়েছে। সব মিলে একটা ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আবার রাষ্ট্রপতি যেহেতু আওয়ামী লীগের নিয়োজিত, আবার রাষ্ট্রপতি যেহেতু শেখ হাসিনার সাথে ভালো সম্পর্ক ছিল, কমিটেড, সব মিলে আসলে এই পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন তাহলে আসলে তার পদত্যাগ করাটাই আসলে আমার কাছে মনে হয় যথাযথ সিদ্ধান্ত হয়েছে। তবে বিএনপিকে ধন্যবাদ দেওয়া উচিত যে রাষ্ট্রপতির কোনো অসম্মান বিএনপি করে নাই। দল হিসেবে বিএনপি প্রতিহিংসা পরায়ণ নয়, যিনি রাষ্ট্রের সংবিধানকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং সাংবিধানিক বাধ্যবাধকতা বলেন বা ধারাবাহিকতা বলেন সেটিকে তিনি ধরে রেখেছিলেন এবং একই সাথে নির্বাচন বাধাগ্রস্ত করেননি। সব মিলিয়ে আসলে বিএনপি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যাতে করে এমন কোনো নজির স্থাপিত হয় যে এই রাষ্ট্রপতিকে অপমানিত করা, ভবিষ্যতে আরেকজনকে অপমান করার সুযোগটা তৈরি হয়। বিএনপি কিন্তু সেই নজিরের দিকে যায়নি, এই জন্য বিএনপিকে আপনার ধন্যবাদ দেওয়া উচিত। পরবর্তী রাষ্ট্রপতি কে বা কারা হতে পারেন, এটাই বলে শেষ করি। পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছে, পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছে, এই প্রসঙ্গে আপনার এটাই কাছে 30 সেকেন্ডে শেষ করে দিই, 30 সেকেন্ডে শেষ করে দিই। দেখেন পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছে সেটা আসলে অত্যন্ত বলা যায় রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নিয়ে টকশোতে আসলে আলোচনা করা বা মুখরোচক বক্তব্য দেওয়া দায়িত্বশীল জায়গা থেকে এটা অনুচিত। তবে আমি এতটুকু আপনাকে বলবো যে আস্থা রাখেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এই বাংলাদেশে বিনয়ের সংস্কৃতি চালু করেছেন, আন্তরিকতার সংস্কৃতি চালু করেছেন, তার উপর আস্থা বিশ্বাস রাখেন। রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগ করার মধ্য দিয়ে আমি মনে করি যে ঘটনা কি ঘটেছে বা কি আছে সেটা বিশ্লেষণ আপনি নানানভাবে করতে পারেন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর উপরে সন্তুষ্ট হয়েছে এবং আগামীতে যাকে রাষ্ট্রপতি হিসেবে বিএনপি সরকারের পক্ষ থেকে মনোনীত করা হবে নির্বাচনের জন্য, এতটুকু বলতে পারি আমাদের জাতীয় সংসদের যিনি স্পিকার এবং ডেপুটি স্পিকার তারা যেভাবে নিরপেক্ষভাবেই মানে সংসদটা ডিল করার চেষ্টা করছেন, ঠিক একইভাবে আগামীতে যে রাষ্ট্রপতি আসবেন তিনি অতীতে হয়তো কোনো রাজনীতি করেছেন, কিন্তু ওই চেয়ারে বসার পরে তিনি বাংলাদেশের জনগণের অভিভাবক হবেন এবং তিনি নিরপেক্ষভাবেই আমাদের স্পিকার যেভাবে কাজ করছেন ঠিক ওইভাবেই কাজ করবেন এবং সরকারি দল বিরোধী দল এদেশের জনগণ তার উপর ইনশাল্লাহ আস্থা রাখবে। আর সেই পর্যন্ত আমি সবাইকে বলবো আপনারা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আস্থা রাখেন। যখন যে সিদ্ধান্ত নেওয়া দরকার দেশ এবং জাতির কল্যাণে, যে সিদ্ধান্ত নিলে জাতির কোনো ক্ষতি হবে না, হটকারিতা হবে না, ইনশাল্লাহ যথাসময়ে সেই সিদ্ধান্ত আসবে।
জি, ধন্যবাদ রাশেদ খান আপনাকে। এবার রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই যে বেশ আলোচনা গুঞ্জন ছিল যে হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু আসলে আদৌ পদত্যাগ করবেন কিনা, কিংবা এই পদত্যাগের পিছনে রাজনৈতিক কোনো চাপ রয়েছে কিনা, নানান যেটা রাশেদ খানও বললেন ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতিও তৈরি হয়েছিল। এবং এনসিপি তো অলরেডি তার পদত্যাগের পরে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে রেখেছেই। এখন প্রশ্ন হচ্ছে তিনি গ্রেপ্তার হওয়া বা অন্য কোনোভাবে আক্রান্ত হওয়ার ঝুঁকি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এই পর্যায়ে নেবেন কিনা, আপনার কি মনে হয়? যে আপনাকে ধন্যবাদ। না, প্রথমত হচ্ছে আমাদের রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টা, আমাকে যদি বলেন যে মানে অপেক্ষা করা হচ্ছিল যে কখন এই ঘটনাটা ঘটবে, এটা সুতরাং আমার কাছে এটা কি বলবো যে ঘটবে না, পুরো সময়টা দায়িত্ব পালন করে যাবেন, এটা আমরা কখনো ভাবিনি বা বাস্তবতাও সেটা ছিল না। এবং সেটা আমাদেরও ব্যাপার না, এটা উনি নিজেও বলেছেন। উনি নিজে তো এর আগে রয়টারের সাথে যদি ভুল না করি সাক্ষাৎকারে বলেছেন যে আমি নির্বাচনের পরে পদত্যাগ করতে চাই, তারপরে বলেছেন যে সরকার যে পর্যন্ত চাইবেন আমি সেই পর্যন্তই থাকবো। সুতরাং এই ব্যাপারে ওনার দিক থেকে যা ছিল এবং আজকে যে ঘটনা ঘটলো তারই ধারাবাহিকতা। এখন সময়টা হয় কি, এটাই রাজনীতির কিন্তু বাস্তবতা, যে হয়তো ঘটনাটা আজকে না ঘটে 10 দিন পরে ঘটতে পারতো অথবা 5 দিন আগে ঘটতে পারতো। সুতরাং এটাই বাস্তবতা, সেটাকেই ধরে নেওয়া দরকার বলে আমি মনে করি। এটা হচ্ছে এ ব্যাপারে প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা কখন যার সম্পর্ক হোক বিষয় সম্পর্ক কথা বলছি, এবং সেটা একজন রাজনৈতিক কর্মী হিসেবে দায়িত্বশীল হওয়া দরকার। যেমন উনি শেষে একটা ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র দায়িত্বশীলতার কথা বলছেন। আমি জেনারেলি বলছি রাজনীতির দায়িত্বশীলতার কথা, এটা থাকা দরকার। এবং আমি মনে করি সেটা একটু মনে রাখতে হবে, এখন কিন্তু আমরা একটা গণতন্ত্রের পথে হাঁটছি এবং এই হাঁটাটা নিরঙ্কুশ হয়নি। এবং এটা মনে রাখতে হবে নিরঙ্কুশটা এত সহজ না। আমি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, তিনি আজকেও এখানে বললেন, আগেও বলেছেন, এটা নতুন না, তবুও ডিপ স্টেটের কথা আসছে। এবং যারা এখনো মানে বহাল তবিয়াতে আছে, সম্প্রতিকালে আমেরিকান রাষ্ট্রদূত এই অফিসে যে নানা ধরনের কথা বললো, গণতন্ত্রের সবক দিল, এবং তারাও তাকে কি গণতন্ত্রের আশ্বস্তের জায়গাটা করলো, এটা কিন্তু মনে রাখা দরকার। এবং শুধু ডিপ স্টেট আমরা পুরোনো দিনের ব্যাপার না, ভূ রাজনৈতিক কারণে নানা ধরনের ঘটনা, এবং তারা সবসময় চাইবে একটা দুর্বল সরকার, তাবেদার সরকার। সুতরাং আমরা যখন গণতন্ত্রের পথে হাঁটছি তখন কতকগুলো পদ্ধতি, নীতিমালা, এইটা যাতে যথাযথভাবে অনুসরণ হয় সেইটা চলা উচিত, না হলে সংকট যে কোনো সময় তীব্র হতে পারে, সেটা আমাদের আকাঙ্ক্ষা না। সেই বিবেচনায় যদি বলি, আমরা দেখলাম যে শাহাবুদ্দিন সাহেব তিনি তার পদত্যাগপত্রে কতকগুলো কথা কিন্তু গুরুত্বপূর্ণ আমি বিবেচনার পক্ষে। যেমন ধরেন, যতটুকু দেখলাম তাতে প্রথমে তিনি 5ই আগস্টের যে অভ্যুত্থানের সেটার পরবর্তী সরকার গঠন এবং এইটা নিয়ে নানা ধরনের বিতর্ক আছে, সে ব্যাপারে কিন্তু উনি আবার পরিষ্কার করে দিয়ে গেছেন সেটাও একটা জরুরি ঘটনা, যে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে করা হয়েছে, যেটা আমার সাংবিধানিক জায়গা। সুতরাং এই অহেতুক বিতর্কের জায়গাটা থাকলেও কেউ করতে পারি, বিতর্ক তো যে কেউ করতে পারে, কিন্তু ওনার দিক থেকে যেহেতু উনি দায়িত্ব পালন করছেন আরো সুনির্দিষ্ট করে গেলেন। দ্বিতীয়ত তিনি আরেকটা কথাও বলেছেন, আমি যদি ভুল, দ্বিতীয় পার্টে দেখলাম সংসদ নির্বাচন গণতন্ত্রের পথে যাত্রা, এবং সেক্ষেত্রে ওনার ভাষায় যে সরকারি দল বিরোধী দল মিলে গণতন্ত্রকে সুদৃঢ় করে একটা ইতিবাচক ভূমিকায় যাচ্ছে বলে বলেছেন। তার মানে নির্বাচন এটা নিয়েও কেউ যদি কোশ্চেন করতে চায় সে ব্যাপারে উনি এক ধরনের সুনির্দিষ্ট করে কথাটা বলে গেছেন। হ্যাঁ, থার্ড হচ্ছে পদত্যাগের কারণ হিসাবে যেটা আমি দেখলাম, উনি সুনির্দিষ্ট করে অসুস্থতা শুধু এক বাক্যে না, নানা ধরনের রোগের কথা বলেছেন, এবং শেষে দেখলাম উনি বলেছেন যে উনি নিজে পড়ে যাচ্ছিলেন, থাকতে পারছিলেন না, এবং এই ধরনের পদে থাকা উচিত না। পরে বলেছেন এইটার জন্য উনি দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার। তার মানে এই অসুস্থতাকে উনি নিশ্চিত করছেন। তো এইটা হলে তো আর কিছু বলার থাকে না, আমাদের সংবিধানকে আপহোল্ড করলে পরের উনি পদত্যাগ করেন, এবং এটা নিয়ে আর আলোচনার সুযোগ থাকে না, এবং অটোমেটিক্যালি যার দায়িত্ব নেওয়ার কথা তিনি করেছেন। এবং আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দনও জানাই যিনি এই সময়ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা। আমি ওনার কথা শুনলাম যে তিনি এটাকে ইতিবাচক এবং হিসাবে তিনি যিনি
এই বিদায়ী রাষ্ট্রপতি তার সুস্বাস্থ্য কামনা সহ এটা করেছেন, এটাই আমি মনে করি কালচার হওয়া দরকার। সুতরাং সেইটাই যথাযথভাবে হয়েছে বলে মনে করি। আরেকটা কথা এই ব্যাপারে বলে যে আপনি যেটা বলেছেন, আমি এই ব্যাপারে আজকে সময় নেওয়া অপ্রয়োজনীয়। ধরেন অনেকে যেটা বললো, আমি আমার আলোচনায় বলেছি স্থান কাল পাত্র বুঝতে হয়। তারপরে কেউ যদি অপরাধ করে সে সময় বলে দেবে, এটা নিয়ে তো মানে বরঞ্চ এই দায় মুক্তি না, আমরা কোন সবার দায় মুক্তির বিরোধীর মানুষ। সুতরাং সেই জায়গাটায় আমাদের কাছে নতুন কিছু বিষয় বলে মনে হয় না, বরঞ্চ আমাদের ভাবতে হবে যে, ভাবতে না আমি মনে করি যে পরবর্তী পদক্ষেপ সমূহ যেটা উনি প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী হিসাবে বললেন, সেটাই উনি তো আইনের কথা বলেছেন, আমরাও তাই মনে করি যে নিশ্চয়ই সংসদ অধিবেশন সম্ভবত আগস্টে না হোক সেপ্টেম্বরে যখন হবে, আমরা ধারণা করি প্রথম অধিবেশনে আমাদের যে নিয়ম আছে সেই অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবেন। রাষ্ট্রপতি নির্বাচন বাস্তব কথা, আপনি প্রশ্ন না করলে আমি বলে দেই, এটা অ্যাবসলিউটলি নির্ভর করছে বিএনপি কি ভাবছে তার উপরে। জনগণ জানতে চায় না, কিন্তু এই কথার একটা কারণ আছে, আমি কথাটা কেন বললাম মনে রাখা দরকার। আমি এই কথাটা দেশবাসীকেও বলবো, বিএনপিকেও বলবো। ওই যে কথাটা উনি তুলেছেন বলেই আমি এখন রিপিট করছি, না হলে হয়তো করতাম কিনা জানি না। ডিপ স্টেটের কথাটা আসছে, এটা মনে রাখা দরকার। এইটা কিন্তু আমাদের যে কোনো চলার পথে বাধাগ্রস্ত করতে পারে, এবং অন 11 বাংলাদেশে ঘটিয়ে তারা যে দীর্ঘ সময় থাকতে চেয়েছিল, এবারও অনেকের সেই ইচ্ছা ছিল, সেটা আমাদের সবার কথার মধ্যে নানা সময় এসেছে। সুতরাং এই জায়গায় আমাদের রাজনৈতিকভাবে খুবই দৃঢ়তার সাথে এবং বিজ্ঞতার সাথেই এই পর্ব অতিক্রম করেই আমাদের গণতন্ত্রের পথে যে যাত্রা করেছি, সেই জায়গাটিতে আমাদের যা যা করণীয় সেই ধাঁচে যাওয়া দরকার বলে মনে করি, যাতে করে কোনো উগ্র দক্ষিণপন্থা এই ডিপ স্টেট বন্যকেও আমাদের গণতন্ত্র চলার পথকে ব্যাহত না করতে পারে। সেটাই হবে আমাদের মূল লক্ষ্য। জি, এবং দেশের গুরুত্বপূর্ণ যে কোনো ইস্যুতেই এই ডিপ স্টেট ঘুরে ফিরে ঢুকে পড়ছে পরিস্থিতির মধ্যে। এটা সিপিবির কোনো বিষয় না, এটা গণ অধিকার পরিষদ বা অন্য কোনো দলের বিষয় না। সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, রাষ্ট্রপতিকে দায় মুক্তি দেয়া আছে, তার নামে মামলা করা যায় না, তাকে জেলে ঢোকানো যায় না, তাকে একদম মানে পুরোপুরি দায়মুক্ত করা আছে। এখন সেক্ষেত্রে হ্যাঁ, আপনি এটি নিয়ে আলোচনা তুলতে পারেন, আপনি সংসদে কথা বলতে পারেন, সংবিধান সংশোধনের জন্য আপনি আলাপ তুলতে পারেন। এখন তো অনেক বিষয়ে আলোচনা হচ্ছে, তাই না? এখনো পর্যন্ত তাকে আসলে দায় মুক্তি দেওয়া আছে, এবং আমার কাছে মনে হয় যে নানান বাস্তবতায় এই দায় মুক্তি এটা আসলে সবসময় থাকবে। আচ্ছা, এখন এনসিপি বা জামাতের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের যে দাবি করা হচ্ছে, আমার কথা হলো যে নাহিদ ইসলাম যে ব্যক্তিকে নেতা মেনে, রাষ্ট্রের প্রধান নেতা মেনে শপথ নিলেন যে ব্যক্তির হাতে, তিনি কি ওই সময় অপরাধী ছিলেন নাকি আসলে তিনি নিষ্পাপ ছিলেন? মানে নাহিদ ইসলাম যার কাছে যে সময় মানে তিনি শপথ নিয়েছেন সেই সময় তিনি ছিলেন অপরাধী, আর তিনি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে পদত্যাগ করার পরে ওই রাষ্ট্রপতি হয়ে গেছেন নিরপরাধী। এটা তো আসলে মানে দুঃখিত, আমার মনে হয় এটা আমি ভুল বলেছি। মানে নাহিদ ইসলাম যে সময় দায়িত্ব নিয়েছিলেন ওই সময় রাষ্ট্রপতি ছিল নিরপরাধী, আর তিনি পদত্যাগ করার পর এখন রাজনৈতিক নেতা হয়েছেন, দলের আহ্বায়ক হয়েছেন, এখন রাষ্ট্রপতি হয়ে গেছে অপরাধী, তাই তো? বিষয়টা আসলে এরকমই বোঝাতে চাচ্ছেন মূলত, যেহেতু ওই রাষ্ট্রপতিকে মানে শাহাবুদ্দিন সাহেবকে তারা আসলে বহাল রেখেছিলেন। বহাল রাখার কারণে আসলে পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাকে সরিয়ে দেওয়া, এটা আসলে জটিল হয়ে গিয়েছিল। মানে ওই সময়কার বাস্তবতায় গণঅভ্যুত্থানের পরে আসলে অ্যাকচুয়ালি অনেক কিছু করা যায়, কিন্তু যখন রাষ্ট্র একটা ধারাবাহিকতার দিকে যায় তখন আসলে অনেক কিছু চাইলেও করা যায় না। যে কারণে বিএনপি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়নি, যেটি জামাত ইসলাম সবসময় নিয়ে থাকে, এনসিপি তারা নিচ্ছে, ভবিষ্যতে নিবে। কিন্তু বিএনপির পক্ষে আসলে হঠকারী সিদ্ধান্ত নেওয়া সম্ভবপর নয়। দেখেন, যে সময় এসে বিএনপি রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলেও বিএনপি কিন্তু বলে নাই, অনুরোধ করে নাই যে আপনি থেকে যান। কারণ বিএনপি বুঝতেছে যে সামগ্রিক বাস্তবতায় আসলে তাকে আর মানে কোনোভাবেই সমর্থন দেওয়া সম্ভবপর নয়। একটা সময় হ্যাঁ প্রয়োজন ছিল, রাষ্ট্রে নানান ধরনের চক্রান্ত হচ্ছিল, বিশেষ করে আপনিও বারবার বলছিলেন ডিপ স্টেট ডিপ স্টেট ডিপ স্টেট। দেখেন, ডিপ স্টেট আসলে কারা সেটি এখনো পর্যন্ত আমরা পুরোপুরি কেউই বলতে পারি না, তবে একটা অনুমান আমাদের আছে যে গোয়েন্দা সংস্থা তারাই হয়তো ডিপ স্টেট হিসেবে কাজ করে। দেখেন, এখন বর্তমানে গোয়েন্দা সংস্থা আসলে ওই অর্থে এখন আর ওই ভূমিকাটা পালন করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও ডিপ স্টেট খুব বেশি ভূমিকা রাখতে পেরেছে এটা আমার কাছে মনে হয় না। আসিফ মাহমুদ হয়তো খামাখায় একটা কথা আলোচনায় থাকার জন্য বলেছিল, আমার কাছে মনে হয়। দেখেন,
ডিপ স্টেট যদি তাদেরকে এইভাবে বলেই থাকে তাহলে ডিপ স্টেট এনিহাও সেটা বাস্তবায়ন করতো যদি তাদের ক্ষমতা ওই সময় থাকতো। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করেছে, সাংবাদিকরা কাজ করেছে, এখনো করছে। অন্তর্বর্তীকালীন সরকার মানে সরকারের সময়ের চেয়েও আমার কাছে মনে হয় এখন গণমাধ্যম এবং সাংবাদিকরা আরো বেশি স্বাধীনভাবে কাজ করছে। সব মিলিয়ে যদি আসলে ডিপ স্টেটের কোনো ভূমিকা থাকতো তাহলে সেটি আসলে আমাদের সামনে আসতো। আমার কাছে মনে হয় যে ডিপ স্টেটের যে ভূমিকা অতীতে ছিল সেটা মোটামুটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটার এক প্রকার মরণ হয়ে গেছে এবং কবর হয়ে গেছে, দাফন হয়ে গেছে। এখন আর ডিপ স্টেট নামের কেউ আসলে নাই, ফিরে আসা সম্ভবপর নয়। যদি থাকতো তাহলে এই যে রাষ্ট্রপতি মনে করেন যে সে এনিহাও থাকতে চাইতো, মনে করেন যে জনগণ তাকে সরিয়ে দিচ্ছে, দেশের জনগণ বা সরকারি দল বিরোধী দল সবাই মিলে তাকে সরিয়ে দিচ্ছে। ডিপ স্টেট যদি এত পাওয়ারফুল হতো তাহলে রাষ্ট্রপতিকে সমর্থন দিয়ে বলতে আপনি থেকে যান, বাকিটা আমরা দেখব। সেটা কি সম্ভবপর হয়েছে? হয়নি। তার মানে ডিপ স্টেট এখন অকার্যকর, যেটা আমার ধারণা। এবং এই অকার্যকর এটা আসলে মোটামুটি তাদেরকে আসলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই ছাত্র জনতা এক ধরনের অকার্যকর করে দিয়েছে। তো এই মুহূর্তে আসলে ডিপ স্টেট নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ নেই। আর সর্বশেষ বলবো যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি যেহেতু নিজেই দাবি করেছেন অসুস্থ, যতদিন বাঁচেন তাকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কারণ সংবিধানে যতক্ষণ পর্যন্ত এই সংবিধান বহাল আছে আপনি তাকে আসলে কোনো পানিশমেন্ট দিতে পারবেন না, এটা সম্ভবপর নয়। সুতরাং তাকে আসলে আর পানিশমেন্ট দেওয়ার সুযোগটা রাখা হয়নি। নাহিদ ইসলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের হাতে শপথ নেওয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেত সেটা আসলে আর সুযোগটা রাখে না। এই দায়টা, এই যে রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না, এই দায়টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে, এই দায়টা নাহিদ ইসলামকে নিতে হবে। এখন আপনি এসে বলতেছেন তারে আমরা জেলে ভরবো, মানে কোন প্রক্রিয়ায়, কিভাবে? সংবিধান তো আপনারা সমন্বিত রাখলেন, রাষ্ট্রপতিকে রেখেছিলেন, এখন রাষ্ট্রপতির অপরাধ তো আপনি মাফ করে দিয়েছিলেন ওই সময়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি সেই দায় নেবেন আপনার মনে হয়? রাশিদ খান, ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনো কিছু দায় নিতেছে? তার তো একসময় স্বপ্ন ছিল ক্ষমতায় থেকে যাওয়া, তিনি তো পারেননি। আমি এই কথাগুলো বলি তো অনেকে আসলে মানে বিশ্বাস করতে চায় না। দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের ৩ জন উপদেষ্টা নির্বাচন নিয়ে সোচ্চার ছিল। একজন আসিফ নজরুল, একজন সালাউদ্দিন আহমেদ, একজন ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই ৩ জন তারা এমনকি এটিও চিন্তা করেছিল যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন না দেন আরো কতিপয় কিচেন ক্যাবিনেট নামধারী যে উপদেষ্টারা ছিলেন ওই ক্যাবিনেটের সদস্য, তাহলে প্রয়োজনে আমরা আসলে পদত্যাগ করব, এমন চিন্তাও আসলে ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস দেখবেন দেশের বাইরে গিয়ে সে বলছিল যে বাংলাদেশে একটি মাত্র দল ছাড়া কেউ নির্বাচন চায় না। আসলে নির্বাচনের প্রতি যার এত ভালোবাসা সে কি এই কথা বলতে পারে? অনেকে বলছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বেচ্ছায় নির্বাচন দিয়েছে, আমি এতটুকু বলতেছি বাধ্য হয়ে নির্বাচন দিয়েছে। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতন পালাইতে হইতো ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো সেই পরিস্থিতি তিনি বুঝতে পেরেছিলেন এবং কয়েকজন উপদেষ্টা তাকে বুঝিয়েছিলেন যে ছাত্ররা কয়েকজন যে আপনাকে বলতেছে স্যার 5 বছর এরা কি আপনাকে রক্ষা করতে পারবে? যদি বিএনপি আপনার বিরুদ্ধে আন্দোলন করে, বিএনপির সাথে অনেক দল আন্দোলন করার জন্য প্রস্তুত হয়ে আছে, সুতরাং আপনি এমন কিছু করেন না যেটা আসলে বিএনপিকে আঘাত করে, আপনি এমন কিছু করেন না যেটা জনগণকে আঘাত করে, তাহলে জনগণ যেমনিভাবে আপনাকে সম্মানে বসিয়েছে ঠিক অসম্মান করতে কিন্তু জনগণ মানে কুণ্ঠিত বোধ করবে না। তো যাই হোক, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে তার শুভবুদ্ধির উদয় হয়েছিল। নির্বাচন নিয়ে যে চক্রান্ত চলছিল সেই চক্রান্তের সাথে বুঝে বা না বুঝে তিনি হাত মিলিয়েছিলেন। এবং এই যে এখন যারা বলছে এই যে মানে এনসিপির কয়েকজন নেতা শোনেন নাই, তারা বলছিল যে 12ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না। আমরা বলেছিলাম 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হবে। এখনো পর্যন্ত এই বাংলাদেশে হট্টকারী দল জামাতের কোনো দাবি পূরণ হয়েছে? কারণ জামাতের দাবি যদি আপনি মেনে নেন তাহলে এই বাংলাদেশ ব্যর্থ হবে। শোনেন, মানে এমন একটা বয়ান কিন্তু সমাজে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষ করে বিরোধী দলের থেকে যারা এত অপকর্ম করছে ভবিষ্যতে যদি ক্ষমতায় যায় এরা কি করতে পারে? এরা আওয়ামী লীগকে শতভাগ মানে হার মানাবে। মানে আমি শতভাগ বললাম এই কারণে যারা বিরোধী দলে থাকা অবস্থায় মজলুম ছিল, তাই না, জামাত ইসলাম ওই সময় বিরোধী দলে, এখন গণ অভ্যুত্থানের পরে তারা বিরোধী দলেই আছে, মানে তারা প্রধান বিরোধী দল হয়েছে। তো শুধুমাত্র বিরোধী দল থেকে প্রধান বিরোধী দল হয়ে এবং ৭৭টি আসন পেয়ে যাদের এত বড় নৈতিক অধঃপতন হয়েছে এবং জালিমে পরিণত হয়েছে, তারা ক্ষমতায় গেলে কত বড় জালিম হয়ে যেতে পারে। এই জন্য মানুষ বলছে যে শয়তানকে বিশ্বাস করা যায়, জামাত ইসলামকে বিশ্বাস করা যায় না। এবং জামাত ইসলাম থাকতে আসলে অ্যাকচুয়ালি ওই শয়তানের কোনো প্রয়োজন নেই, এরকম আলাপ কিন্তু সমাজে আছে। কেন? কারণ ওই যে আমরা দেখলাম সাতক্ষীরার একজন এমপি, তিনি হোটেলে
হোটেলে একজন মানে নাবালিকাদেরকে নিয়ে যান, তার রুচিবোধটা দেখেন। তারপরে তাদের আরো এমপি একজন বলে যে আমার বাবা মুক্তিযোদ্ধা, খোঁজ নিয়ে দেখা গেল তার বাবা এখনো পর্যন্ত বেঁচে আছে, শহীদ হয়নি, তার বাবা মুক্তিযোদ্ধা না। তো এই যে আমরা যা দেখছি জামাতের এবং শিবিরের পরকীয়া রীতি মানে গল্প ধর্ষণের যে সংবাদগুলো আসতেছে এবং মেয়েকে আসলে মেয়েকে অনুদানের তালিকার মধ্যে রাখা বা নানান ধরনের অপকর্ম, বিরোধী দল মানে কি মজলুম, জামাত ইসলাম কি এখন মজলুম? তো এই অপকর্মগুলো যারা এখন করতেছে, ক্ষমতায় গেলে আজকে জামাতের আমির বলেছে যে আমরা ফেরেশতা নয়, আমরা মানুষ। মানে কি তিনি বুঝাতে চাচ্ছেন যে আমরা মানুষ, আমরা আসলে ওই লম্পটগিরি করতে পারি, তাই তো? জামাতের আমিরের উচিত এখন এই ঘটনার জন্য ক্ষমা চাওয়া, কারণ জামাতের আমির সবকিছুর জন্য বিএনপিকে দায়ী করতো যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি মাফিয়া, বিএনপি খুনি, বিএনপি সংস্কার বিরোধী। তো এখন তো লক্ষ্য করা যাচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে যতটা না অভিযোগ শোনা যাচ্ছে তার থেকে বেশি এখন জামাত এবং শিবিরের বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে। করা হলো এটাই কোনো সমাধান কিনা আসবো এই প্রসঙ্গে আপনার কাছে রাশেদ খান। তবে এই পর্যায়ে রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে জানতে চাই, আসলে এই পর্যায়ে বা এই পরিস্থিতিতে একটি দেশের রাষ্ট্রপতির বৈশিষ্ট্যসমূহ কেমন হওয়া উচিত? বিশেষ করে অনেকের বিএনপির নেতার নামই চলে আসছে, আবার সাবেক সচিবেরও নাম আসছে। তো সাবেক আমলা বা অবসরপ্রাপ্ত কোনো সামরিক কর্মকর্তাকে রাষ্ট্রপতি হিসেবে বসানো কতটা যৌক্তিক বলে মনে করেন আপনি? না, এখানে দুই তিনটা প্রথমে হিসাবের মধ্যে নিতে হবে। একটা হচ্ছে আমরা আগামীতে যে রাষ্ট্রপতি করব সেটা কি এখন সংবিধানের রাষ্ট্রপতির যে দায়িত্ব কর্তব্য সেটা থাকবে, নাকি আমাদের মধ্যে যে আলোচনা আছে সে ব্যাপারে আমরা অনেক বিষয়ে একমত, এমনকি আমি যতটুকু জানি বিএনপিও একমত। সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা এখন যা আছে আর একটু বাড়াতে হবে। অন্যদের কথা বলছি না, আমি ধরেন আমাদের একটা মত, বিএনপির একটা মত, এই পয়েন্টে কিছু কিছু ঐক্যমত্য আছে। তো যদি আমরা বর্তমানে যতটুকু আছে এইটুকু খালি রাখি, যদি ক্ষমতা না বাড়াই, তাহলে আমার বিবেচনায় যে এরকম মানুষ বিবেচনা করতে হবে। আবার যদি ক্ষমতা বাড়াই তাহলে আরেক ধরনের বিবেচনা করতে হবে, এটা আমার ব্যক্তিগত মত। এবার আসি, ধরেন যদি প্রচলিত জায়গাতে হয় তাহলে আসলে তিনি একটা রাষ্ট্রের প্রধান, এটা একটা সম্মানজনক পদ, কিন্তু মনে রাখতে হবে রাষ্ট্রের যে কোনো ক্রাইসিসে তিনি হচ্ছেন প্রধান, তার ভূমিকা ব্যাপার। সুতরাং একটা দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের কথাটা এই জন্য বারবার বলা হচ্ছে কারণ আজকে উনিও বললেন যে আমরা ধরেন আজকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির হাতে যদি চলে যায় তাহলে তো দেশটাই আর থাকে না, এবং সেই প্রচেষ্টা অনেকে বলার চেষ্টা করছে। এটা জানি, পুরনো কথা, আমি এটা রিপিট করতে চাই না। সুতরাং অন্তত পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে দেশপ্রেমিক এবং একটা দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকেই এইখানে আমি আশা করব যে বিএনপি তারা নিয়ে আসবে। এখন দুইটা প্রশ্ন, প্রধানত যদি বলেন আমার হিসাবে, আমার ব্যক্তিগত হিসাবে এখনো পর্যন্ত হয়তোবা তারা কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আনবে। আমার একান্ত ব্যক্তিগত মত বলছি, এইটা রাজনৈতিক ব্যক্তি যেই আসুক তিনি তো দল থেকে পদত্যাগ করে যেতে হবে, এবং আমরা দূর থেকে যতটুকু বুঝি বিএনপির মধ্যে এরকম লোক নাই তা না, আছেও সজ্জন ব্যক্তি আছে। এরকমই এই সময় যদি নির্বাচন করে, আমার ব্যক্তিগত, এটা দলের কথা, আমি আমার দলের কথা বলছি না, কারণ দল এটা নিয়ে আমরা মন্তব্য কোনো কিছু বলবো না আর আলোচনাও করিনি, সেটাই বোধহয় ভালো হয়। কিন্তু আবার ধরেন বিএনপি নতুন কতকগুলো কালচার সে তৈরি করতে চায়, বা আগেও যেমন ইয়াজউদ্দিন স্যারকে করেছিল, স্যার নিয়ে অন্য কথা থাকতে পারে, আমি সেটা বলছি না, মানে যাকেই করুক এমন হইতে পারে যে দলের পদধারী না কিন্তু ওই বিএনপি মনা, সেটা করবেই। ওই জায়গা থেকে ওইটা নিয়ে কোনো ভাবে লাভ নেই যে আমরা এমন উন্নততর কালচারে চলে যাইনি অন্য কিছু করব। আর সংবিধান সংশোধন করে আমরা এমন কিছু করছি না যাতে করে ওইরকম একজনের হাতে দেবো এখানে প্রাইম মিনিস্টার হাতের ক্ষমতার থেকে উনি আর একটা সুপ্রা পাওয়ার করবে, সেটাও আমরা চাই না। আমরা যেটা ক্ষমতার ব্যালেন্স চাই, সংসদীয় গণতন্ত্র যেহেতু, সুতরাং ওইখানে মেজর কিছু থাকবে না, কিন্তু এইখানে চেক অ্যান্ড ব্যালেন্স কতগুলো এই গণতন্ত্রের কথা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান করার ক্ষেত্রে তার যাতে ভূমিকা থাকে সেইটা চাই। তা সেক্ষেত্রে আমি মনে করি যে তারা যদি তাদের দলীয় সমর্থন, কারণ এর বাইরে এখন যাবে বলে মনে হয় না, সুতরাং আমার অন্য কোনো আশা করে লাভ নেই। সেই জায়গায় ওই ধরনের সজ্জন এবং অন্ততপক্ষে রাজনৈতিকভাবে যে নামটি শোনার পরে মানে কেউ বিরোধিতার করা, যারা বিরোধিতা করার মানে কি বলে যে নামই দেন বিরোধিতা করবে সেটা অন্য জিনিস, কিন্তু অন্তত যেমন আমি বললাম যে আমার তো মনের মতো হবে না, আমি তো আমার দল বা আমার আদর্শ সম্পন্ন আমি ভাববই না, আমি বুঝবো যে তিনি ওই বিএনপি বাংলাদেশি জাতীয়তা বিবেচনা করে, কিন্তু অন্ততপক্ষে মুক্তিযুদ্ধ আফোল্ড করে একটা সজ্জন ব্যক্তি, যাকে দেখলে মনে হয় যে না তিনি রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, এটাই। আর একটা কথা খালি বলি, মনে রাখতে হবে আজকে
উনি একটু আগের মানে আমার আগে যে অনেকগুলো কথা বলেছেন, আমি খালি একটা মন্তব্য করি, ডিপ স্টেটের খেলা যদি শেষ হয়, রাজনীতির হাতে যদি ক্ষমতা চলে আসে, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় খুশির খবর। আমি আশা করব যে বিএনপি তারা সেই প্রচেষ্টাই গ্রহণ করবে, কোনো অরাজনৈতিক প্রক্রিয়া অন্য কাউকে তারা সুযোগ দেবে না। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে আবারও ফিরে আসছি। দর্শক, সপ্তাহের দেশ থেকে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশ আয়োজনে। আজকে আমরা কথা বলছি নতুন রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় কারা এই প্রসঙ্গে, এবং রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে জানতে চাই যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও ব্রিক্স সম্মেলন দেরি আছে, সম্ভবত সেপ্টেম্বরের 12-13 তারিখের দিকে হবে, কিন্তু বর্তমানে ভারতের যে অবস্থা, ককরোচ পার্টির আন্দোলনে ভারতে যে টালমাটাল অবস্থায় রয়েছে, অনেকেই বলছে বা আলোচনায় আছে, গুঞ্জনে আছে যে এর এক প্রকার প্রভাব আছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত ইস্যুতে। আসলে আপনার কি মনে হয়? না, আমি দুইটা পয়েন্ট বলেছেন, ছোট ছোট করে দুইটা বলি। প্রথমে ব্রিক্স কিন্তু একটা ডিফারেন্ট বিষয়, এটা জানেন যে আজকে যে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা, সেখানে চীনকে কেন্দ্র করে এবং অন্যদেরকে নিয়ে একটা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার বিবেচনা করা হয়, এবং অতীত দিনে বাংলাদেশ এটাকে নেগেটিভ করে নাই, পজিটিভ করেছে। আমার ধারণা এই সরকারও এটাকে পজিটিভ ধরে আগাবে। খালি ছোট করে উদাহরণ দেই, কারণ এটা আগানো দরকার এই কারণে, কারণ আজকে বিশ্ব ব্যবস্থা ভূ রাজনৈতিক কারণে যেখানে চলে গেছে, অতীতের যে কোনো সময়ের তুলনায় তাদের আগ্রাসী ভূমিকা কিন্তু বেড়েছে। আমাদের দেশের উপরে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির নজরদারিত্ব অনেক বেড়েছে। আপনি বেশি দূরে যাওয়ার দরকার নেই, ধরেন একটা বাণিজ্য চুক্তি হলো, খুবই ক্ষতিকর, আমরা যার বিরোধিতা করছি, কিন্তু কালকে দেখলাম আবার হঠাৎ করে 60টা দেশের উপরে নতুন করে এই যে ট্রাম্পের আবার নতুন পাগলামো, 10% শুল্ক আরোপ। তার মানে এই ধরনের তারা তার যাচ্ছে তাই করবে, এবং অস্ত্র কেনা থেকে শুরু করে অনেক ঘটনা, সেদিকে আর সময়ের জন্য নাই বা গেলাম। তাহলে এইটার জন্য আপনি যদি নিজস্ব স্বনির্ভরতা এবং নিজস্ব একটা অল্টারনেট অর্থ ব্যবস্থার ভিতরে না যেতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের কিরানক শক্তির আন্ডারে আমাদের থাকতে হবে। সুতরাং ব্রিক্সকে আমি আশা করব যে সরকার তার বিবেচনা ইতিবাচক করে যেটা করার সেটা করবে। এর সাথে ভারতের সম্পর্কটাকে আমি প্রধান মনে করি না। আমি ব্রিক্স এটাকেই একেবারে ডিফারেন্ট জায়গা এবং যে ইকোনমিক জায়গা, এটাকে পজিটিভ ধরে আগানো দরকার বলে মনে করি। আর ককরোচ পার্টির এখানে আবার দুইটা প্রশ্ন চলে আসে। আমি মনে করি ওই আন্দোলনের সাথে শেখ হাসিনার এখানে আসা না আসার কোনো সম্পর্কই নাই। এইটা মানে কেউ যদি বলতে চায় একটা অহেতুক অন্য বিষয়। বরঞ্চ দেখার ব্যাপার হচ্ছে দুইটা জিনিস। একটা দেখেন, ইন্ডিয়া তো যে সরকার আমাদের বিবেচনায়, সেটাও তো এক ধরনের মৌলবাদী সরকার, এবং তারা কিন্তু তাদের ক্ষমতার কেন্দ্র রাখতে যে কি না করেছে ওই দেশে, এবং অন্য দেশের উপরে তার যে আদানি গ্রুপ, যে বড় ব্যবসায়ী, তাকে ধরে আধিপত্য বিস্তারের জন্য কিনা তারা করেছে, এবং আমাদের দেশের চলমান যে সংকটগুলো আছে ভারতের সাথে, সীমান্ত হত্যা থেকে শুরু করে অন্যান্য কোনোটাই তো সমাধানের দিনে তারা আগাচ্ছে না। সেই জায়গায় ওই দেশের জনগণের মধ্যে যে ক্ষোভ ছিল, তরুণরা সেই ক্ষোভটাকে কিন্তু আরো সামনে নিয়ে আসছে, ওই যে শিক্ষার এই জায়গাটাকে। এইখানে একটা কথা খালি বলি, এটা মনে রাখেন, যে ডিপ স্টেট শুধুমাত্র আমাদের দেশ না, এটা আধিপত্যবাদী শক্তি, তারা কিন্তু তার স্বার্থে নানাভাবে চেষ্টা করে। কিন্তু দেখতে হবে এই চেষ্টার সফল হয় কখন, যখন শাসকরা জনগণের স্বার্থে ভূমিকা রাখে না, তখন হয়তো নানাভাবে সে প্রচেষ্টা নিতে পারে। তো সেটা কিভাবে করবে না করবে ভারতের বিষয়, এই হচ্ছে ব্যাপার। তবে নিশ্চয়ই আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা চাইবো সেখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করুক, সেখানে কোনো দমন পীড়ন নির্ধারণ করবে না। কারণ পাশের বাড়ির যদি আগুন জ্বলে, তার আস্ত আপনার বাড়িতেও লাগবে। সুতরাং আমরা ওই দেশে একটা ডেমোক্রেটিক পজিশন থাকুক, সেইটা আমরা চাই। আর আমরা আশা করব যে আমাদের দেশের যে রাজনীতি যেভাবে আমরা করছি, সেইখানে কোনো হস্তক্ষেপ কেউ করলে এইবারের আন্দোলনের মধ্যে দিয়ে এটা আরো পরিষ্কার হয়ে গেছে যে এইটা আমরা কোনোভাবেই গ্রহণ করব না। সে ব্যাপারে সরকারকে যেমন দৃঢ় থাকতে হবে, আমরা যারা বাইরে আছি আমাদেরও সবাই মিলে একটা দৃঢ় অবস্থান নিয়ে আগাতে হবে। তাহলেই ওই যে আবার ওই কথাটাই বলে শেষ করি, যে আসলেই ক্ষমতাটা নিয়ে আসতে হবে রাজনৈতিক তার অঙ্গনের জায়গায় এবং একটা গণতান্ত্রিক ধারার দিকে। তাই না হলে আমি চাই না চাই যে কোনো সংকটে পড়বো এবং অন্যরা সংকটে ফেলার চেষ্টা করবে, সেটা আমাদের মোটেই কাম্য না। জি, ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স আপনাকে। রাশেদ খান, আসলে আপনি নিজেও জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্ষমতাভার গ্রহণের পরপরই অনেক আলোচনা ছিল যে আলাপ
এসেছিল যে প্রধানমন্ত্রী প্রথমে ভারত সফরে যাবেন কিন্তু গেলেন চীন সফরে। কিন্তু এই যে বিভিন্ন দেশের সফর নিয়ে যে প্রধানমন্ত্রীকে নিয়ে যে গুঞ্জন আলোচনা চলছিল, আসলে এর মধ্যে আবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদী। আপনার কি মনে হয় এই ব্যাপারে আসলে দেশ কিরকম সাড়া দেবে বা রাষ্ট্র কিরকম সাড়া দেবে? দেখেন, ব্রিক্সের সম্মেলনের আয়োজক দেশ ভারত, এবং ভারত বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানায়, শুধুমাত্র বাংলাদেশ না, আরো অনেক দেশকে, এবং অনেকে কিন্তু এই ব্রিক্সের সদস্য পদের জন্য প্রত্যাশী। বাংলাদেশও এই ব্রিক্সে ঢুকতে চাই। এখন এই ব্রিক্সে আসলে কারা আছে? চীন আছে, ইরান আছে, রাশিয়া আছে, ভারত আছে, সৌদি আরব, হ্যাঁ সৌদি আরব আছে, ব্রাজিল, তো ব্রাজিল আছে। সুতরাং এক্ষেত্রে তো আসলে এখানে এই আমন্ত্রণে যেতে সমস্যা নাই। আমি মনে করি যে অবশ্যই এই আমন্ত্রণে যাওয়া উচিত। ভারতের সাথে আমাদের সম্পর্ক সৃষ্টি করতে হবে, সেটি ন্যায্যতার ভিত্তিতে, সেটি মূল্যবোধের ভিত্তিতে। ভারতের সাথে বিএনপি সরকার কখনোই দাদাগিরি সম্পর্ক করে নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক করে নাই, যেটি আওয়ামী লীগ করেছিল। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে বউকে অনেক সময় চেঞ্জ করা যায়, কিন্তু প্রতিবেশীকে কোনোভাবে চেঞ্জ করা যায় না। এটা তো বাস্তব এবং সত্য। প্রতিবেশীর সাথে আমার ন্যায্যতার সম্পর্ক থাকবে, যাতে করে কেউ কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা, আমার যিনি প্রতিবেশী, মনে করেন যে আমার বাড়ির পাশে যার বাড়ি, আমি এবং সে যদি সারাক্ষণ মারামারি করি, তাহলে আমার পরিবারের সদস্যরা এবং তার পরিবারের সদস্যরা কেউ ভালো থাকবে না। সুতরাং আমার এবং তার মধ্যে এক ধরনের কমিটমেন্ট থাকবে যে মিলেমিশে বসবাস করি। তোমার সম্মান নিয়ে তুমি বাঁচো, আমার সম্মান নিয়ে আমি বাঁচি, তোমার সাথে আমার মারামারির প্রয়োজন নাই। ঠিক ভারতের সাথে আমাদের এই ধরনের সম্পর্ক দরকার। এখন আমার কাছে মনে হয় যে ভারতের সেই উপলব্ধিবোধের জায়গাটা অবশ্যই তৈরি করতে হবে, জনগণের সাথে সম্পর্ক রাখতে হবে। আমাদের কথা স্পষ্ট, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এবং এই যে জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনটা আসলে কি? আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনি যে বর্ণেরই মানুষ হন না কেন, এই দর্শনের ছায়াতলে আপনি থাকতে পারবেন নিরাপদে। এবং দেখেন, আমাদের যে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছিল ধর্মের ভিত্তিতে, আমরা কি আসলে ওই ভিত্তিতে আমরা এক থাকতে পেরেছি? পারি নাই। এরপরে যে আপনার ভাষা আন্দোলন, সেই ভাষার ভিত্তিতে আমরা এক থাকতে পেরেছি? পারি নাই। কিন্তু জাতীয়তাবাদ এমন একটি দর্শন, যেটি আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি আসলে এটার উদ্ভাবক। এই দর্শন সবাইকে একতাবদ্ধ রাখছে, এবং এই দর্শনের ভিত্তিতেই কিন্তু বিএনপি রাজনীতি করছে, তাই না? আর জাতীয়তাবাদের অন্যতম মানে সিনোনিম বলেন বা আপনি এটাকে যে নামে ডাকেন না কেন, সেটা হলো সবার আগে বাংলাদেশ। এই ফরেন পলিসি বলেন আর বাংলাদেশের পলিসি বলেন, জনগণের পলিসি বলেন বা বিএনপির পলিসি বলেন, এই পলিসিতে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই পলিসির সাথে যে থাকবে থাকবে, যে থাকবে না থাকবে না। পৃথিবীর কোনো একটি রাষ্ট্র যদি বলে না আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবো না, আমাদের তো কিছু করার নাই। আমার কথা হলো যে এই পলিসি মেনে যারা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে ভালো, যারা রাখবে না সমস্যা নেই। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমার দেশকে আমি গুরুত্ব দিতে চাই। ইসলামেও এটাই বলে যে আপনার প্রতিবেশীকে আপনি আগে গুরুত্ব দেন, ভাই, ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের জনগণকে যদি বাংলাদেশের সরকার গুরুত্ব না দেয়, যেভাবে শেখ হাসিনা বলেছে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথা বলবেন, যেটি আপনি বললেন যে ভারত আমন্ত্রণ জানিয়েছিল, ভারতে না গিয়ে কেন চীনে গেলেন। দেখেন, বাংলাদেশের জনগণ এটি ভালোভাবে নিত না। সুতরাং জনগণের সেন্টিমেন্টে আঘাত করে প্রধানমন্ত্রীর পদে চেয়ারে থাকা যায় না। জনগণের সেন্টিমেন্টকে সবসময় বিএনপি শ্রদ্ধা জানিয়েছে, জনগণের সেন্টিমেন্টকে বিএনপি সবসময় ধারণ করে। এই যে রাষ্ট্রপতির প্রতি মানুষের অনাস্থা ছিল, কিন্তু বিএনপি দল হিসেবে যেহেতু অভিজ্ঞ, বিএনপি হটকারী নয়, বিএনপি জানে যে কখন কি সিদ্ধান্ত নিতে হবে। দেখবেন জনগণের পক্ষ থেকে কোনো আন্দোলন ছিল, কারণ জনগণের আস্থা ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে যে এই রাষ্ট্রপতিকে বিএনপি রাখবে না। বিএনপি একটা সময়ের অপেক্ষায় আছে, যে সময়টা আসলে এই রাষ্ট্রপতি তিনি আসলে সরে যাবেন। এবং আমার কাছে মনে হয় যে রাষ্ট্রপতি নিজেও বলেছিলেন যে আমি সরে যাব, যেটা ভাই বললেন যে তিনি রয়টার্সের সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি সময় মতন সরে যাব। তার সম্মানজনক বিদায় হয়েছে, এবং বিএনপি সেই সময় তাকে আসলে সমর্থন দেয়নি, যে সময় আসলে তার প্রয়োজনটা। আমার কাছে মনে হয় যে তিনি কোনো ধরনের চক্রান্ত করতে পারবেন না। তবে একটা বিষয় আসলে কনফিউশন সৃষ্টি হয়ে গেছে, সেটি হলো ডেইলি স্টারের মতন পত্রিকা, তারা যেহেতু উল্লেখ করেছে যে আসলে শেখ হাসিনার সাথে
রাষ্ট্রপতি কথা বলেছে, আমি একটা কথা সর্বশেষ বলি, দেখেন তিনিও তো মুসলমান, মনে করেন যে তিনি অতীতে অনেক অপরাধ করেছেন, গণ অভ্যুত্থানের সময় যেহেতু হাসিনাকে রক্ষার জন্য তিনি চেষ্টা করেননি, তাই না, এবং পরবর্তীতে নাহিদ ইসলামরাও হয়তো এই কারণে তার হাতে শপথ নিয়েছিল। তো এখন যদি তিনি প্রকৃতপক্ষে ওই সময়ের পর থেকে হাসিনার সাথে কথা না বলে থাকেন বা কোনো ধরনের চক্রান্ত না করে থাকেন বা ওই সময় তওবা করে পরবর্তীতে গণতান্ত্রিক উত্তরণের জন্য কাজ করেছেন, তাহলে তাকে আসলে ক্ষমা করে দেওয়া উচিত, তাকে ক্ষমা করা উচিত। কারণ এটা কিন্তু আমাদের ইসলামেই আছে যে একটা মানুষ যখন তওবা করার পরে ওই অপরাধটা না করে তখন আসলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ঠিক আমার কাছে মনে হয় এই জন্য এটা নিয়ে একটু তদন্ত করা উচিত যে আসলেই গণমাধ্যমে যে সংবাদটা এসেছে, যদি রাষ্ট্রপতি এটি না করে থাকেন তাহলে কেন আজীবন বাংলাদেশের জনগণের ঘৃণা নিয়ে তিনি আসলে মরার পরেও সেই ঘৃণাটা বহন করবেন। সুতরাং তিনি যেহেতু ওই সময়ের পরে, আমি আর তার কোনো ষড়যন্ত্র দেখি নাই, হ্যাঁ, যদিও কনফিউশন সৃষ্টি হয়েছে, সুতরাং আমার কাছে মনে হয় এটা নিয়ে একটা সুরাহা হওয়া উচিত। ডেইলি স্টার আমার কাছে মনে হয় স্পেসিফিক যদি কোনো তথ্য তাদের কাছে থাকে সেটা আরো স্পেসিফিক করে আসলে জাতির সামনে উত্থাপন করলে আমাদের জন্য ভালো হয়। যদিও সরকারের পক্ষ থেকে আসলে এখনো পর্যন্ত এটা নিয়ে ওই ধরনের, আমাদের কালকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে আমাদের কাছে এই ধরনের তথ্য নাই। ডেইলি স্টার যেহেতু বলছে, এবং ডেইলি স্টারের এই সংবাদ তো আসলে আমাদের আন্তর্জাতিক কমিউনিটি তারাও তো দেখে, সব মিলিয়ে আমি তাদের প্রতি অনুরোধ রাখতে চাই আপনারা আরো বেশি স্পেসিফিক করেন, এটি জানা দরকার। কারণ একটা মানুষ তওবা করার পরে আমরা যদি আবারও তাকে অপরাধী হিসেবে মনের ভিতরে সন্দেহ পোষণ করি, তাহলে এই মানুষটা কিন্তু আজীবন তাকে ঘৃণা নিয়ে কিন্তু বেঁচে থাকতে হবে বা মরার পরেও আসলে ঘৃণা গ্রহণ করতে হবে। আমি আসলে এটি চাই না। রহিন হোসেন প্রিন্স, আপনিও কি তাই মনে করেন রাশিদ খানের মতো? না, একটা প্রথম কথা এটা তো ঠিকই যে কি হয়েছে না হয়েছে এটা স্পষ্ট করা উচিত। যেমন ইতিমধ্যে আমরা আজকেও পত্রিকায় দেখেছি এবং গতকাল আমার ব্যক্তিগত সোর্স যতটুকু আছে, রাষ্ট্রপতি তো গতকাল অনেকের সাথে কথা বলেছেন ফোনে, এটা কোনো গোপন না, এবং উনি অনেককে বলেছেন যে হ্যাঁ এটা মিডিয়াতে বলতে পারো। এরকম আমার 2-3 জনের সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তাতে তারা আমাকে যেটা বলেছে যে না, উনি আউট অ্যান্ড আউট এটাকে অস্বীকার করেছেন, বলেছেন যেটা একেবারে শতভাগ মিথ্যা। এবং এমনকি ওই যে উনি মুসলিম শব্দ নিয়ে বললেন, এরকম নাকি বলেছে বলে একজন বিশিষ্ট সাংবাদিক আমাকে বলেছেন, যার সাথে ওনার আগের সম্পর্ক। কিন্তু আমি সেটা বলছি না, যে কোনো বিষয়ে এটা উন্মুক্ত হওয়া উচিত, কারণ ওনার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ।